গাইনোকোলজি প্রথম পত্র, তাই না? আমার আজকে আমার কোন জায়গার দেশ না কি পড়াতে হবে? যেতে হবে। আসতেছে বোর্ড, আসতেছে বোর্ড, আসতেছে 20 শেষ হয়েছে, তাই না? লেবারের স্টেজগুলো শেষ হয়েছে। ঠিক আছে। হ্যাঁ শাকিল স্যার, আমি কি 24 পড়াবো তাহলে, না হাই রিস্ক প্রেগনেন্সি টেগনেন্সি এগুলো পড়াবো? চব্বিশ পড়ান পোস্টপার্টাম হেমোরেজ, তাই না? রক্ত নিউনেটাল কেয়ার, তাহলে নিউনেটাল কেয়ার হচ্ছে ওই যে শাকিল স্যার নেবে, তাই তো? 23 নেবে, তাহলে 24 আমি পড়াই, ঠিক আছে? হ্যাঁ 24। তাহলে কত পৃষ্ঠায়? 24 16 পৃষ্ঠা। ঠিক আছে, বই পড়ে পড়বানি, আগে বুঝে নিই বিষয়টা, তাই তো? বইটা পড়ে পড়ি। পিপিএস হলো পোস্টপার্টাম হেমোরেজ। সেটা হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ হলো, আমরা দুইটা শব্দ ব্যবহার করি, এটা হলো এপিএইচ আর পিপিএইচ। এপিএইচ মনে হয় কেউ পড়াইছে, এই সাবজেক্টে আছে এপিএইচ, অ্যান্টিপার্টাম হেমোরেজ। এটা আছে, দেখেন দি অ্যান্টিপার্টাম হেমোরেজ শিরোনামে চলে যান, এপিএইচ আছে। এপিএইচ দেখেন, অ্যান্টিপার্টাম হেমোরেজ পড়াইছে। কত পৃষ্ঠা পড়ানো হয়ে গেছে? 19টা হয়ে যাওয়ার কথা, হয়ে গেছে না? 19 এপিএইচ অর্থ কি? এপিএইচ অর্থ কি? অ্যান্টিপার্টাম হেমোরেজ। এই অর্থ কি? অ্যান্টিপার্টাম হেমোরেজ অর্থ কি? ডেলিভারি হওয়ার পরের রক্তপাত না হওয়ার আগে রক্তপাত? হ্যাঁ 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 28 সপ্তাহের মধ্যে হলো অ্যাবর্শন। একটা জিনিস বুঝাই, কাজে লাগবে। কথা বলবেন না কেউ, শুনবেন শুধু, মনে রাখার চেষ্টা করবেন, কাজে লাগবে সারা জীবন, ঠিক আছে? এই তিনটে কথা বোঝেন। প্রথম হচ্ছে হলো 0 থেকে 28 সপ্তাহ, এর মধ্যে যদি কখনো কেউ ব্লিডিং হয়, ঠিক আছে, ব্লিডিং হয়, বাচ্চা কিছু অংশ বেরোয় বা যাই হোক কিনা, তাহলে এটা হলো একটা অ্যাবর্শনের টাইপের মধ্যে চলে যাবে। অ্যাবর্শন, ঠিক আছে? অ্যাবর্শনের যে কোনো একটা অ্যাবর্শন, থ্রেট অ্যাবর্শন হতে পারে, ইনকমপ্লিট অ্যাবর্শন হতে পারে, কমপ্লিট অ্যাবর্শন হতে পারে, সেপটিক অ্যাবর্শন হতে পারে, মিস অ্যাবর্শন হতে পারে, যে কোনো অ্যাবর্শনের মধ্যে চলে যাবে, তাই না? আমি একটা ক্লাসে অ্যাবর্শন পড়াইছিলাম। তাহলে 0 থেকে 28 সপ্তাহের মধ্যে যদি কেউর মা পেটে বাচ্চা ধারণ করা অবস্থায় যদি ব্লিডিং হয়, এটা কিন্তু বাচ্চা ধারণ করা অবস্থায়, অন্য কোনো কিছু বুঝেন না বাড়ি শেষে আবার ওই সারা রাত রামায়ণ পড়ালাম, সীতাকার বাপ সকালবেলা না করে বসে,
পেটে বাচ্চা থাকা অবস্থায় 0 থেকে 28 সপ্তাহের মধ্যে যদি কেউর ব্লিডিং হয় বা বাচ্চার কোনো অংশ বের হয় বা যাই হোক কিনা, সেটা একটা অ্যাবর্শনের টাইপের মধ্যে চলে যাবে। ঠিক আছে। এরপরে 29 থেকে 40 সপ্তাহের মধ্যে যদি কোনো মার ব্লিডিং হয়, সেটা হলো এপিএইচ, অ্যান্টিপার্টাম হেমোরেজ। তাহলে কি, যদি কেউ মা আসে, তার পেটে বাচ্চা আছে 12 সপ্তাহ, তার যদি ব্লিডিং হয়, সেটা কি এপিএইচ? সেটা অ্যাবর্শন। যে কোনো একটা টাইপের মধ্যে অ্যাবর্শন যাবে। থ্রেটেনে হোক, তারপরে ইনকমপ্লিট হোক, কমপ্লিট হোক, সেপটিক হোক, যাই হোক একটা অ্যাবর্শনের মধ্যে চলে যাবে, সেটাকে এপিএইচ বলা যাবে না। ঠিক আছে। 29 থেকে 40 সপ্তাহের মধ্যে যদি কেউর ব্লিডিং হয় বাচ্চা পেটে থাকা অবস্থায়, তাহলে সেটা কি এপিএইচ, অ্যান্টিপার্টাম হেমোরেজ। তার অনেক কারণ আছে, যে যখন পড়াইছে তখন বলিছে, কথা বুঝতে পারছেন। কিন্তু জাস্ট আমি জিস্ট ধারণা দেওয়ার জন্য যে কোনটে, একটা মা যদি আসলো হলো 36 সপ্তাহে ব্লিডিং নিয়ে, তাহলে সেটা কি অ্যাবর্শন? সেটা হলো এপিএইচ, অ্যান্টিপার্টাম হেমোরেজ। মনে থাকবে। তাহলে 0 থেকে 28 সপ্তাহের মধ্যে যদি কেউ ব্লিডিং নিয়ে আসে, সেটা অ্যাবর্শনের একটা টাইপের মধ্যে যাবে। আবার 29 থেকে 40 সপ্তাহের মধ্যে যদি কোনো মা পেটে বাচ্চা থাকা অবস্থায় ব্লিডিং নিয়ে আসে, সেটা এপিএইচের মধ্যে চলে যাবে। এরপরে হচ্ছে হলো পোস্টপার্টাম হেমোরেজ আমরা পড়বো। সেটা হলো আফটার ডেলিভারি যদি কোনো ব্লিডিং হয়, সেটা হলো পিপিএইচ। এইবার এই ডেলিভারি তো সবার, আফটার ডেলিভারি তো সবারই ব্লিডিং হবে, তাহলে কি সবাই পিপিএইচ? প্রশ্ন আছে না? আফটার ডেলিভারি না হওয়ার আগে, মানে এই পর্যন্ত তো কোনো ব্লিডিং হওয়ার সম্ভাবনা নাই, বরঞ্চ মাসিক বন্ধ হয়ে যাবে, তাই না? তাহলে এর মধ্যে ব্লিডিং হলে তো সেটা খারাপ জিনিস, তাই না? অবশ্যই খারাপ। আর আফটার ডেলিভারি তো ব্লিডিং হলে এটা স্বাভাবিক ব্যাপার। ডেলিভারির ব্যাপারে ব্লিডিং হবে না, এটা স্বাভাবিক। কিন্তু এই ব্লিডিংটা যদি 500 ml বা হাফ লিটারের বেশি হয়, তখন আমরা বলবো পিপিএইচ। তাহলে 500 ml এর বেশি যদি ডেলিভারি হওয়ার পরে রক্তক্ষরণ হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? পোস্টপার্টাম হেমোরেজ। তাহলে সংজ্ঞা পড়া লাগবে। 500 ml এর বেশি যদি কোনো মা ডেলিভারি হওয়ার পরে রক্তক্ষরণ হয়, তাকে আমরা বলবো পিপিএইচ। কনসেপশন ক্লিয়ার হয়েছেন? গেল। না বুঝলে সেখানে প্রশ্ন করবেন, থামিয়ে থাকলে কিন্তু বুঝাতে পারবো না, কারণ আপনার ল্যাকিংসটা কতদূর সেটা আমি জানি না। কথা বুঝতে পারছেন? কিন্তু আমাকে প্রশ্ন করলে আমি বুঝতে পারি যে এই জায়গায় ল্যাকিংস হচ্ছে, তাহলে আমি ওই জায়গায় জোর দিতে পারি। বুঝতে পারছেন? যদি কোনোটা না বুঝবেন প্রশ্ন করবেন। তাহলে আমরা এই তিনটেকেই আমরা ডেফিনেটলি ধারণা পেলাম। অ্যাবর্শন কটটুকের মধ্যে কি হলে, এপিএইচ কটটুকের মধ্যে কি হলে, আর পিপিএইচ কাকে বলে। তাহলে পিপিএইচ এর সংজ্ঞা কি বলেন একজন? পোস্টপার্টাম, হ্যাঁ 500 গ্রাম, হ্যাঁ 500 ml। কারণ গ্রাম হচ্ছে হলো সলিড জিনিস, আর পানির জিনিস হলো ml। এটা কি জানেন? যদি কোনো পানি মাপা হয় তখন সেটা হলো লিটারে মাপবেন, আর যদি শক্ত জিনিস মাপেন তাহলে সেটা হচ্ছে গ্রামে মাপবেন। ঠিক আছে। তাহলে 500 ml এর বেশি যদি রক্তক্ষরণ হয়, 500 ml এর মধ্যে যদি রক্তক্ষরণ থাকে, তাহলে তো সেটা হলো স্বাভাবিক, স্বাভাবিক রক্তক্ষরণ না। এরপরে হচ্ছে 500 ml এর যদি বেশি হয়, তাহলে সেটা হচ্ছে অস্বাভাবিক রক্তক্ষরণ। তাহলে সেই রোগীটাকে আমরা কি বলবো? পোস্টপার্টাম হেমোরেজ, পিপিএইচ। ঠিক আছে। ডেলিভারি হওয়ার আফটার ডেলিভারি, আফটার ডেলিভারি হওয়ার পরপরই। ঠিক আছে। হওয়ার না, অনিচ্ছাকৃত সেইগুলোই হলো অ্যাবর্শন। আর ইচ্ছাকৃত সেটা তো ক্রিমিনাল অ্যাবর্শন বলে। ট্যাবলেট খেয়ে, বড়ি খেয়ে হোক, গুতাগুতি করি হোক অ্যাবর্শন করা হয়, সেটা হলো ক্রিমিনাল অ্যাবর্শন। সেগুলো আমরা অ্যাকচুয়ালি কোনো রোগের আন্ডারে হবে না, এটা তো যে কোনো কারণে হতে পারে। ঠিক আছে। আমরা হচ্ছে এমনি বাচ্চা নষ্ট হওয়ার হতে পারে না 0 থেকে 28 সপ্তাহের মধ্যে, সেটাকে আমরা অ্যাবর্শনের মধ্যে আনবো। ঠিক আছে। আর কিছু আছে ক্রিমিনাল অ্যাবর্শন। ক্রিমিনাল অ্যাবর্শন হচ্ছে
কেউ ইচ্ছাকৃতভাবে বড়ি খেয়ে পেটের বাচ্চা নষ্ট করছে, বা কেউ ডিএনসিএমআর করছে, ঠিক আছে? তাহলে এটা কোনো রোগ তো না, আমরা তো পড়তেছি রোগ, কথা বলছেন? ওটা তো বাইরে থেকে বল প্রয়োগ করে পরে হচ্ছে হয়েছে গেল। এরপরে হলো কি আসলে পিপিএইচ। এবার পিপিএইচের কারণ কি কি, কেন পিপিএইচ হবে? মাথায় প্রশ্ন জাগে না যে কেন পিপিএইচ হবে? যে আমাদের স্বাভাবিকত সবারই 500 ml এর মধ্যে রক্ত বন্ধ হয়ে যাওয়ার কথা, তো অস্বাভাবিক কেন হবে? এর মধ্যে 3 থেকে 4টে কারণ বড় আছে। একটা হচ্ছে যদি ডেলিভারি হওয়ার পরে কি হয়, প্রথমে হয় ডেলিভারি, মানে ডেলিভারি হওয়ার হচ্ছে স্টেজগুলো পড়াইছে, লেবারের স্টেজ পড়াইছে। এবার থার্ড স্টেজ অফ লেবারে কি হবে তাই বলেন? ফুল বেরোয় যাবে। তাহলে কোনো অংশে যদি কোনো কারণে যদি বাচ্চা বেরোয় যায়, যদি ফুল থেকে যায়, ঠিক আছে, এই ফুলটা বেরোনোর সময় কতটুকু সময়? বাচ্চা ডেলিভারি হওয়ার আধা ঘন্টা, 30 মিনিটের মধ্যে তার ফুল বেরোতেই হবে। এটা হলো ন্যাচারাল প্রসেস, ঠিক আছে? বাচ্চা ডেলিভারি হয়েছে 30 মিনিটের মধ্যে, সঙ্গে সঙ্গে বেরোয় তো সঙ্গে সঙ্গেই যায়, কিন্তু সেটা ওয়েট করা যাবে 30 মিনিট পর্যন্ত। এবং 30 মিনিটের যদি বেশি সময় ফুল মার পেটের ভিতরে মানে ইউটেরাসের ভিতরে যদি অবস্থান করে, তার রোগের নাম কি জানেন? রিটেনশন অফ প্লাসেন্টা। রিটেনশন মানে থেকে যাওয়া, প্লাসেন্টা মানে ফুল থেকে যাওয়া ভিতরে। ইউটেরাসের ভিতরে যদি ফুল থেকে যায় 30 মিনিটের মধ্যে যদি সেটা বের না হয়, তাহলে আমরা রিটেনশন অফ প্লাসেন্টা বলি। এই রিটেনশন অফ প্লাসেন্টা যদি হয় তাহলে কি হবে? যদি কেউ মার পেটের ভিতরে যদি ফুল থেকে যায়, তাহলে কি তার ব্লিডিং হতে থাকবে না? তাহলে রিটেনশন অফ প্লাসেন্টাটা বড় কারণ। ডেলিভারি হওয়ার পরে যদি কেউ ফুল না বের হয় 30 মিনিটের ভিতরে, তাহলে হলো কি ব্লিডিং বেশি হবে। তাহলে রিটেনশন অফ প্লাসেন্টা মানে জরায়ের ভিতরে বাচ্চা বের হয়ে গেছে, ফুল রয়ে গেছে, ঠিক আছে? তাহলে ফুল রয়ে গেলে কি হবে? ব্লিডিং হতে থাকবে। কোনো কারণে প্লাসেন্টা রিটেনশন হতে পারে, আবার দেখা যাচ্ছে প্লাসেন্টার কিছু অংশ ছিঁড়ে রয়ে গেছে, ঠিক আছে, ফুলের কিছু অংশ রয়ে গেছে ভিতরে। আবারই দেখা যাচ্ছে যে 12 আনা আন্দাজ বের হয়ে গেছে, 4 আনা ফুল রয়ে গেছে, বা 8 আনা বের হয়ে গেছে, 8 আনা রয়ে গেছে। তাহলে কী হবে? সেখান থেকে ব্লিডিং হবে। যদি ইউটেরাসের ভিতরে পুরো যদি সব কিছু যদি বেরোয় না যায়, তাহলে ইউটেরাইন কন্ট্রাকশানটা হতে দেয় না। মানে জরায়ু তো উপর হওয়া কলসের ভিতরে, এতক্ষণ বাচ্চা ফুল পানি টানি দিয়ে তো অনেক কিছু বড় থাকে। এবার দেখা যায় সব যখন বেরোয় যায়, তখন তো সেই কলসটা সব চুপসে যাবে। বেলুনের ভিতরে যদি বাতাস থাকে, তাহলে কি বেলুন চুষবে? বা বাতাসের বদলে যদি পানি থাকে, তাহলে বেলুন কি চুপসে যাবে? সব যতক্ষণ না বেরোবে ততক্ষণ পর্যন্ত ইউটেরাইন কন্ট্রাকশন হবে না। তাহলে কি হবে? ভিতরে যদি কোনো কিছু থাকে, তাহলে কি ওই জায়গা থেকে ব্লিডিং আসবে। বিষয়টা কি বুঝতে পারছেন? এটা কলসের ভিতরে এতদিন তো অনেক কিছু ছিল, বাচ্চা ছিল, পানি ছিল, ফুল ছিল, তাই না? যদি কোনো কারণে মনে হয় ডেলিভারির পরে তো বেরোয় যাবে সব, তাহলে কি ডেলিভারির পরে যদি কলসের ভিতরে কিছু না থাকে, তাহলে কি আস্তে করে কলসটা চুপসে যাবে। চুপসে গেলে ব্লিডিং বন্ধ হয়ে যাবে, তাই না? যদি কোনো কারণে ভিতরে প্রোডাক্ট থাকে, ভিতরেই থাকে, রিটেনশন অফ প্লাসেন্টা হয়, মানে ফুল থেকে যায়, বা দেখা যাচ্ছে ফুলের কিছু অংশ থাকে, তাহলে কি ইউটেরাইন কন্ট্রাকশন হবে না? জরায়ু কি চুপসে যাবে না। তাহলে কী হবে? ওইখান থেকে কী হবে? ব্লিডিং হবে না, অনর্গল ব্লিডিং হবে। আবারই হচ্ছে ওই ইউটেরাস কন্ট্রাকশন অনেকে দেরিতে আসে, যেরকম সব ডেলিভারি হয়ে গেছে, হওয়ার পরে দেখা যায় জরায়ু তার পূর্বের অবস্থায় আগের থেকে ফিরিনি, ঠিক আছে? এক্ষেত্রে কিছু ওষুধ ব্যবহার করতে হয় যাতে ইউটেরাইন কন্ট্রাকশন হয়ে আগের মতন চুপসে যায়। ধরেন যে বাচ্চা কনসেপ্ট করেনি, তার ইউটেরাসের দৈর্ঘ্য ধরেন এইটুকু, আর যখন বাচ্চা কনসেপ্ট করে বা ডেলিভারি হয়, তার আগে তো ইউটেরাসটা এত বড় হয়ে যায়, মানে এত বড় একটা বাচ্চা থাকে, তার গায়ে আবার পানি থাকে, তারপরে হলো প্লাসেন্টা থাকে, তাহলে কত বড়? এত বড় হাইট হয় না? তাহলে একটা কলস যদি এইটুকু একটা কলস হয়, আবার এত বড় একটা কলস হয়, এটা যদি বাচ্চা ডেলিভারি হওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে চুপসে না যায়, তাহলে কী হবে? ওখান থেকে তো ব্লিডিং আসবে। তাহলে ইউটেরাইন কন্ট্রাকশন যদি অনেক মাস দেরিতে হয়, ঠিক আছে, তাহলে কিন্তু ব্লিডিং আসবে। আবার হচ্ছে কি, জরায়ুর মুখটা ডেলিভারি হওয়ার পরে বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটা যদি ওপেন থাকে, জরায়ুর মুখ তো কলসের মুখ, ধরেন উপর করা কলস চিন্তা করেন, তার মুখ যদি ডেলিভারি হয়ে গেছে তখন বন্ধ হয়ে যাওয়ার কথা মুখটা। যদি কোনো কারণে সার্ভিস কন্ট্রাকশন না করে, মানে জরায়ুর মুখ যদি সংকুচিত, কারণ যখন ডেলিভারি হয় তখন তো জরায়ুর মুখটা অনেক প্রশস্ত হয়ে যায়, জরায়ুর মুখ তো স্বাভাবিক অবস্থায় প্রশস্ত থাকে না, ঠিক আছে, চিকন থাকে। যখন ডেলিভারি হয় তখন বাচ্চার মাথা বেরোয়, বডি বেরোয়, তখন কি অনেক বড় হয়ে যায় না? তাহলে বড় হওয়ার পরে যদি আগের পূর্বে স্বাভাবিক অবস্থায় না ফিরে আসে, তাহলে কী হবে? জরায়ুর মুখ আগলা থাকলে কি, কলসের ভিতরে যদি আগলা থাকে, তাহলে ওর ভিতরে তো রক্ত থাকবে, আরও চারিপাশের দিয়ে রক্ত এসে জমা হবে ওইখান দিয়ে, তাহলে বের হওয়ার একটা পথ তৈরি হয়ে গেল না? তাহলে সার্ভিস যদি কোনো কারণে কন্ট্রাকশন না করে, এই জরায়ুর মুখের নাম হলো সার্ভিক্স,
তাহলে সার্ভিক্স যদি কোনো কারণে কন্ট্রাকশন না করে, যদি চেপে না আসে, তাহলে কি হবে? ব্লিডিং হবে। তাহলে কয়টা কারণ বেরোয় গেল? 3-4টে বেরোয় গেল না? তাহলে একটা হচ্ছে কি, যদি ফুল বা ফুলের কোনো অংশ থেকে যায় ভিতরে, ঠিক আছে, বা মানে যে কোনো কিছু পার্ট থেকে গেলে তাহলে সেটার কারণে ব্লিডিং হতে পারে। জরায়ু যদি ঠিক মতন কন্ট্রাকশান না হয়, ডেলিভারি হওয়ার পরে সব বেরোয় গেছে কিন্তু সেই ইউটেরাস আগে এর মতন রয়ে গেছে, সেটা ছোটো চুপসে যায়নি। যখন পেটে বাচ্চা ধরিনি সেরকম, যেরকম একেবারে তো সেরকম হবে না, কারণ আগে থেকে অনেক চুপসে যাবে। সেরকম যদি চুপসে না যায় তাহলে কি হবে? ব্লিডিং হতে থাকবে। কোনো কারণে সার্ভিক্সের মুখ ক্লোজ হয়নি, খোলা রয়েছে, তাহলে কি সেইখানে ব্লিডিং হতে পারে। বা অনেক সময় আরও একটা কারণে ব্লিডিং হতে পারে, যেরকম যদি কোনো জায়গায় ছিঁড়ে যায়, ঠিক আছে, ডেলিভারি হওয়ার পরে তারপরে হচ্ছে আপনার হচ্ছে ওই ওই ডেলিভারি হওয়ার পরে ভ্যাজাইনার যে ওয়াল ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে, এটা হলেও কিন্তু ব্লিডিং হতে পারে, ঠিক আছে। এই 3-4টে কারণ হলো মেইনত। তাহলে এবার ব্লিডিংয়ের কারণগুলো তো বোঝা গেছে। এবার আমার সলভ করতে হবে হচ্ছে কারণগুলো সলভ করতে হবে আগে, চিকিৎসার আগে কারণ খুঁজে বেরোতে হবে। যেরকম ডেলিভারি হওয়ার পরে যে বাচ্চার ফুলটা দেখতে হবে ভালো করে। বাচ্চার ফুল কিন্তু আপনার হচ্ছে যারা ডেলিভারি মানে এক্সপার্ট, দেখবেন যে ওরা কিন্তু ফুল দেখলেই বলতে পারে, মানে এই ফুলের পরে আবার ট্রেনিং আছে যে ফুলটা কি পুরো বেরোইছে কিনা, ঠিক আছে, মানে ফুলটা দেখলেই বোঝা যায় যে ফুলটা পুরোটা বেরোয় গেছে কিনা বা কিছু অংশ ছিঁড়ে আছে কিনা, ঠিক আছে, মানে এটা দেখলেই তারা বুঝতে পারে। যদি বাইরে ডেলিভারি হওয়ার পরে বাচ্চার ফুলটা পুরোটা দেখা হয়, এটা দেখতে দেখতে এক্সপার্ট হতে হয়, ঠিক আছে। যে কিছু অংশ দেখলেন যে হাফ বেরোইছে, হাফ রয়েছে, তাহলে বুঝতে হবে যে ভিতরে ফুলের অংশ রয়ে গেছে। তাহলে ওইটা যতক্ষণ না বেরোনো হবে ততক্ষণ পর্যন্ত কি ব্লিডিং থামবে? কোনো ওষুধে থামবে? ফ্রাক্সিল যাই ইঞ্জেকশন দেন, কোনো কিছু থামবে? তাহলে আগে ওই ফুল বের করতে হবে। ইভেন অনেক সময় দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে প্রসেসে মানে বাই ম্যানুয়ালি প্রথমে চেষ্টা করতে হয়, হাত ঢুকায় দিতে হয়, হাত ঢুকায় দিয়ে কিছু অংশ বের করা যায় কিনা দেখতে হয়। যদি দেখা যাচ্ছে যে বেরোনো গেল না, তখন অনেক সময় ডিএনসি করা লাগে, ঠিক আছে। প্রথমে ম্যানুয়ালি চেষ্টা করা হয়, ইউটেরাস প্রথমে ডেলিভারি হওয়ার পরে ফুল বেরোনোর জন্য বাই ম্যানুয়ালি মানে হাত ঢুকায় দিয়ে গ্লোভস পরে তারপরে চেষ্টা করা হয় ফুল বের করার জন্য, ঠিক আছে। যদি দেখা যাচ্ছে ফেল হয়ে যায় তখন দেখা যাচ্ছে ডিএনসি করা লাগে, ঠিক আছে। জরা অজ্ঞান করে জরার মুখ খুলে পরিষ্কার করে নিয়ে আসতে যন্ত্রপাতি দিয়ে, ঠিক আছে, এটা ডিএনসি করা লাগে। এরপরে দেখা যাচ্ছে যে ইউটেরাইন সব ফুল বেরোয় গেছে দেখলাম, তাহলে তো রিটেনশন অফ প্লাসেন্টা হওয়ার সুযোগ নেই। এরপরে কি আছে, ইউটেরাইন কন্ট্রাকশান হচ্ছে কিনা। যদি ইউটেরাইন কন্ট্রাকশান না হয় তাহলে আমাদের আর্গোমেট্রিক ইঞ্জেকশন আছে, এগুলো দিতে হয়। তারপরে হচ্ছে জরায়ু কন্ট্রাকশানের জন্য টিটন এগুলো দিতে হয়, ঠিক আছে। কিছু কিছু প্রসেস আছে, ডেলিভারি হওয়ার পর ইঞ্জেকশন দিতে হয়। এটা হচ্ছে যখন ডেলিভারি ওয়ার্ডে কাজ করবেন, যদি কোনো সময় করেন তাহলে দেখতে পারবেন। তাহলে যাতে আগে পূর্বের অবস্থায় জরায়ু ফিরে আসে এর জন্য বাইরে থেকে কিছু ইঞ্জেকশন প্রয়োগ করা হয়, যাতে ওরকম বড় একটা জরায়ু যাতে ছোট হয়ে যায়, চুপসে যায়, সেরকম কিছু ওষুধপত্র ব্যবহার করা হয়। আর যদি ডেলিভারি হওয়ার সময় ছিঁড়ে যায়, ঠিক আছে, হ্যাঁ, তাহলে কি করতে হবে, তাহলে সেলাই করতে হবে, রিপেয়ার করতে হবে, ছিঁড়ছে কিনা, পাশের থেকে সাইডে ছিঁড়ছে কিনা। হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে ইপিসিওটমি দেওয়া হয়, ঠিক আছে। মানে দেখা যায় বাচ্চার মাথা বেরোনোর সময় দেখা যায় অনেক সময় আটকে গেলে দেখা যায় জনিপথের থেকে বা ইউটেরাসের ছোটো থাকে, ঠিক আছে, মানে জনিপথ থেকে ইউটেরাসের যে জায়গাটা গেছে ওইখান থেকে ছোটো থাকে, মাথা আটকে যায়, তখন কি হয়, আমরা ইপিসিওটমি দিই, পাশের থেকে হয়তো কেটে দিই, বেলেট দিয়ে কেটে দিয়ে তো সেলাই করে দেওয়া হয়। সেলাই করে দিলে তো তখন সেটা আলাদা ব্যাপার, তখন তো চেক করেই দেখা হয়। অনেক সময় দেখা যাচ্ছে যে ছিঁড়ে যায়, দেখা সময় গ্রামে বসে কাটতে পারলো না, তখন কী হবে, বাচ্চার মাথা তো বেরোয় যাচ্ছে, জরায়ু তো কন্ট্রাকশান দিচ্ছে, মাথা বলতেছে বেরোয় যাও, তখন কী হবে, ছোটো জায়গা থেকে যদি বড় কিছু বেরোয় যায় তাহলে কী হবে, ছিঁড়ে যাবে না। তাহলে এরকম জরায়ুর ইউটেরাসের ওয়ালের থেকে ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে, সার্ভিক্সের মুখের ওখান থেকে ছিঁড়ে যায়, সেক্ষেত্রে হলো আপনার সেলাই করতে হবে। ওই কারণেও কিন্তু ব্লিডিং আসতে পারে। তাহলে সেক্ষেত্রে চেক করে দেখতে হবে ভিতরে যে এটা ছিঁড়ছে কিনা, প্রথমে দেখতে হবে ফুল বেরোইছে কিনা পুরোটা, তারপরে ইউটেরাস কন্ট্রাকশান হয়েছে কিনা, এটা উপরে দিয়ে তলপেটে হাত দিলে বোঝা যায়, ঠিক আছে। যে হাত দিলে যদি শক্ত অনেক উপরে বাঁধে তখন ইঞ্জেকশন দিতে হয় যাতে ইউটেরাইন কন্ট্রাকশানের জন্য। আবার দেখা যাচ্ছে যে ওই ডেলিভারি হওয়ার পরে ছিঁড়ছে কিনা সার্ভিক্সের ওয়াল, তাহলে সেক্ষেত্রে আপনার ভিতরে এক্সামিন করে দেখতে হয় যে ব্লিডিংটা কোন জায়গা থেকে আসতেছে, সেইটা বন্ধ করার জন্য সেলাই দিতে হয়। তাহলে কি চিকিৎসা হলো কি, রোগের উপরে ভিত্তি করে চিকিৎসা। তাহলে পিপিএইচের চিকিৎসা হলো আপনার রোগের উপরে ভিত্তি করে চিকিৎসা। এখন যদি ভিতরে কোনো প্রোডাক্ট থাকে তাহলে আপনি বাইরের দিয়ে রক্ত বন্ধ করার ইঞ্জেকশন দিলেন, কাজ হবে? কোনো কাজ হবে? কোনো কাজ হবে না।
তাহলে কারণ ভিতরে তো যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা তো আগে সলভ করে নিতে হবে, তারপরে হয়তো রক্ত বন্ধ করার ইঞ্জেকশন দিলেন, যে ওই ট্র্যাক্সিল ম্যাক্সিল ইঞ্জেকশন আছে এইগুলো হচ্ছে দিলে পরে ব্লিডিং বন্ধ হয়ে যায়, সেইগুলো হচ্ছে পরের স্টেজে যেয়ে দিতে হবে। ঠিক আছে, তাহলে এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকলে বলেন। এখানে দেখেন, এখানে যা লেখা আছে সেইগুলো জাস্ট একজনে পড়েন, একজন পড়েন যে ভালো, যে কোনো সামনের দিকে দিয়ে পড়েন, দ্রুত পড়েন, সময় কম নেন। ঠিক আছে, পড়েন, আপনিই পড়েন। 24 নাম্বার, প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ। পোস্টপার্টাম হেমোরেজ। হ্যাঁ, প্রসবের পরে যৌনপথে 500 মিলি এর বেশি রক্তক্ষরণ হলে যে অবস্থাকে পোস্টপার্টাম হেমোরেজ বলে। তাহলে আমরা কি এই সংজ্ঞাটা তো আমরা নিজেরাই বানায় ফেলাইছি, তাই না? এটা তো আর পড়ার দরকার নেই। ঠিক আছে, জরায়ু সম্পূর্ণ সংকুচিত না হলে গর্ভপিণ্ডের কিছু অংশ ছিঁড়ে ভিতরে রয়ে গেলে সার্ভিক্স, যেটা বললাম ওই যে জনিপথ বা সার্ভিক্স বা পেরিনিয়াম যদি স্বাভাবিক না ছিঁড়ে গেলে, যদি মাথা, বাচ্চার মাথা বড় হয়ে গেছে, যে সার্ভিক্স, জনিপথ বা ওই যে পেরিনিয়াম, ওটা আমরা সোজা কথায় বলি পেরিনিয়াম। ঠিক আছে, ওই জায়গাটার নাম পেরিনিয়াম যদি কোনো কারণে বাচ্চার মাথা বড় হওয়ার কারণে দেখা যাচ্ছে ইপিসোটমি দিল না, যে ডাক্তারের কাছে বা নার্সের কাছে গেলে তারা তো পাশের দিয়ে সাইড কেটে যায়, বাচ্চা দেখা যাচ্ছে মাথা আটকে গেছে, বড় মাথা বেরোচ্ছে না জায়গার থেকে, তাহলে কি পাশের দিয়ে সাইড কেটে আর রাস্তা বড় করে দেওয়া হয় যাতে পরবর্তী সাইডে বা সেলাই করা হয়। আর যদি ইনকেস কোনো কারণে গ্রামে করতে যাই তাহলে সেক্ষেত্রে তো কি হবে, মাথা বড় হয়ে গেল, আবার ওই জায়গা তো ছোটো, এবার বাইরে দিয়ে দিচ্ছে চাপ, তাহলে ওই ছোটো জায়গাতে বড় মাথা বেরোতে গেলে কী হবে, সাইড ছিঁড়ে যাবে না? এই জন্য গ্রামে বলে না সাইড ছিঁড়ে গেছে, পরে ওটা হলো পেরিনিয়াম রাপচার হয়। ঠিক আছে, ওটা হচ্ছে সার্ভিক্স বা জনিপথের পাশের দিয়ে ছিঁড়ে যায়, তাহলে সে কারণে ব্লিডিং হতে পারে। গেল রক্তের রোগ থাকলে অনেকের আছে, বললাম না যে কিছু কিছু রোগের লক্ষণ, মানে রোগী আছে তারা হলো জানে না যে তাদের রক্তক্ষরণ মানে রক্ত বন্ধ হওয়ার ক্যাপাসিটি আছে কিনা। যেরকম আমার কোনো একটা কারণে হাত কেটে গেলে কি আমি কি নিজে রক্ত বন্ধ করি না, রক্তের নিজের ভিতরেই উপাদান আছে সেটার নিজে থেকেই অনুচক্রিকা রক্ত বন্ধ করে দেয়, তাই না? তাহলে যদি কেউ মার ডেলিভারি হয় তারপরে দেখা যাচ্ছে যে তার হয়েছে কি অনুচক্রিকার পরে কোনো ক্ষমতা নেই বা অনুচক্রিকার পরে তার রোগ আছে। ঠিক আছে, অনুচক্রিকা প্লেটিলেট এর 13টা আছে, ভাই আছে, ওই 13টা ভাইয়ের কোনো একটা ফ্যাক্টরে সমস্যা আছে। এই ফ্যাক্টরে যদি কোনো সমস্যা থাকে তাহলে দেখা যাচ্ছে রক্ত জমাট বাঁধার ক্ষমতা হারায় ফেলাইছে, তাহলে কি হবে? তাহলে ওইখান থেকে রক্ত তাহলে বেরোনোর জন্য তো একটা পথ পেয়ে গেল, যে ডেলিভারি হয়েছে জরায়ের মুখের থেকে তো বেরোয় যেতে পারতেছে রক্ত। ঠিক আছে, তাহলে সেইখানে একটা পথ পেলে তাহলে রক্ত কে শরীরে থাকবে, রক্ত তো জমাট বাঁধার ক্ষমতা তো তার ভিতরে নাই। ঠিক আছে, কারণ তাহলে সে শুধু রক্তক্ষরণ না, মানে ডেলিভারি হওয়ার পরে না, হাত পা কেটে গেলেও রক্তক্ষরণ হয়ে মারা যেতে পারে। আছে না কিছু কিছু রোগ, আমি বলছিলাম না যে হেমোফাইলেরিয়া নামে একটা রোগ আছে, মামা ভাগ্নে হয়, মামার কুলে কেউ থাকে না, ভাগ্নের কুলে কেউ থাকে না, মানে আমার বোনের ছেলে মেয়ে কেউ থাকবে না, আমিও থাকবো না। ঠিক আছে, এটা হলো হেমোফাইলেরিয়া বলে, মামা ভাগ্নে রোগ। এই রোগটাই হয় কি, দেখা যাচ্ছে যে কি হয়, হাত পা কেটে গেছে কোনো এক সময়, সেখান থেকে রক্ত পড়তে মরিয়েই যায়। ঠিক আছে, অর্থাৎ যতটুকু কাটায় মারা যায় সেটুকু কাটায় মারা যাওয়ার কথাও না, রক্ত এমনিই তো বন্ধ হয়ে যায়। আমরা কেন চেপে ধরি, এটা আমি বলছিলাম মনে আগে এক সময়, যে আমরা এই যে এক জায়গায় কেটে গেলে আমরা কেন এরকম চেপে ধরি, কেন বলেন দি? আমরা চেপে ধরি বা ব্যান্ডেজ দিই বা বলি যে এই যে আমরা গ্রামে আগে করতাম না, জার্মানির কথা এরকম ডলে এরকম চেপে দিতাম। ঠিক আছে, তাই না? বাইরেতে বল প্রয়োগ করা হয় এবং টাইম কিল করা হয়। ঠিক আছে, টাইম কিল করা হয়। টাইম কিল কেন করা হয়? যাতে অনুচক্রিকা মিনিমাম তার একটা জমাট বাঁধার টাইম আছে। ঠিক আছে, যেরকম কোনো এক জায়গায় এরকম কেটে দিল, এরকম আমি বসে থাকলাম, আস্তে আস্তে তাহলে রক্ত এনে পড়ে মরে যাবে না আমি? ঠিক আছে, কারণ ওইখানে তো অনুচক্রিকা কাজ করার সময়ের আগে তো ব্লিডিং হতেই আছে। ধরেন অনুচক্রিকা কাজ করে 5-7 মিনিট পরে এসে, ধরেন 5-7 মিনিট সেটুকু পর্যন্ত আমার বন্ধ করে রাখতে হবে, তারপরে অনুচক্রিকাগুলো ওইখানে এসে জমাট বেঁধে রক্তটাকে জমাট বাঁধাবে, সাহায্য করবে। তাহলে কি আমার টাইম কিল করতে হবে না? আমার হাত কেটে গেছে, পা কেটে গেছে বা যে কোনো জায়গায় বড় কেটে গেছে, তাহলে সেই জায়গায় কী করতে হবে? আপনার গজ বা যে কোনো, আমরা গজ টজ এগুলো ব্যবহার করি কেন? কারণ রোগ জীবাণুমুক্ত করা জিনিস, যাতে বাইরে থেকে কোনো রোগ জীবাণু আমরা ভিতরে না ঢুকায় দিই। ঠিক আছে,
আগে আমরা জার্মানি পাতা টাতা ব্যবহার করতাম, এই করতাম সে করতাম, এগুলো কি দেখা যাচ্ছে হাতে রোগ জীবাণু থাকে, তাহলে কি ওই রোগ জীবাণুগুলো কি ওই জায়গায় ঢুকাই দেওয়া হচ্ছে না বাইরে থেকে, এই পরিবেশের মধ্যে তো ধুলোবালি কত কি আছে, আর রোগ জীবাণু তো মাইক্রোস্কোপের তলে দেখতে হয়, তাহলে এর ভিতরে কত হাজার হাজার কোটি কোটি রোগ জীবাণু আছে কিনা তার কোনো গ্যারান্টি আছে? এই টেবিলের উপরে হাজার হাজার কোটি কোটি রোগ জীবাণু, তাহলে আমি যে এটারে যদি বলি যে এটা আমার হাত কেটে গেছে, তাহলে এরপরে যদি আমি এটা কিছু দিয়ে চটকায় মটকায় নিই তাহলে কি হবে? এর ভিতরে রোগ জীবাণুগুলো তো ওর ভিতরে ঢুকে গেল, এবং সেই জায়গায় কাটা জায়গা ওপেন পেলো, তাহলে সেই জায়গায় আমি ঢুকাই দিলাম, তাহলে কি হলো? ওই জায়গায় রোগ জীবাণু ডাকিয়ে এনে বাইরে তো ঢুকাই দিলাম না? তাহলে ওই জায়গায় আমরা কী করি? সাধারণত হাসপাতালে গেলে বা ডাক্তারের চেম্বারে গেলে তার আমরা কী করি? গজ, স্টাইল গজ নিই, ড্রেসিংটা কি ওইখানে পরিষ্কার করা, পরিষ্কার করে রোগ জীবাণু মুক্ত করার জন্য চেষ্টা করি, এবং বাইরের দেখে যে গজটা নেব সেটা হচ্ছে যেন অটোক্লাভ করা থাকে, রোগ জীবাণু মুক্ত করা থাকে, যার কারণে মাথায় রাখতে হবে বাইরে থেকে কোনো রোগ জীবাণু যেন আমি ওর ভিতরে না ঢুকাই দিই। ঠিক আছে? এটা বাজারে ধুলাবালির মধ্যে পড়ে থাকলে একটা গজ বা কাপড় ওইটা দিয়ে আমরা কখনো বাঁধবো না। কেন বাঁধবো না? আর ওতে তো প্রচুর পরিমাণে রোগ জীবাণু আছে। ঠিক আছে, গেল। এরপরে হচ্ছে হলো আমরা বেঁধে দিয়ে কি করলাম, এখানে চেপে ধরে রাখলাম, চেপে ধরলাম কি 5-7 মিনিট আমরা টাইম কিল হলো না? টাইম কিল হলে কী হবে? রক্তের ভিতরে অনুচক্রিকা যে ওইখানে এসে মোটামুটি ওর ফাইট শুরু করে দিল, রক্ত জমাট বাঁধানো শুরু করে দিল, তার মানে কি ওই জায়গাটা সিল হয়ে গেল। এরপরে 5-7 মিনিট পরে ছিঁড়ে ফেলাই দিলেন, দেখলেন যে আর রক্ত বেরোচ্ছে না, তাহলে এটা কে করলো? অনুচক্রিকা করলো। রক্তের ভিতরে নিজস্ব ফ্যাক্টরি আছে যে ওইটা রক্ত জমাট বাঁধার, কিন্তু আপনাকে তো সেই টাইমটা কিল করানোর জন্য আপনাকে একটু করতে হবে, যে সাইফে ধরতে হবে। কথা বোঝা যাচ্ছে? এগুলো প্রত্যেকটাই ব্যাখ্যা আছে রে, বুঝতে পারছেন? এই যে আমরা যা যা করি মেডিকেল সায়েন্স এমন কোনো জায়গায় নেই যে জায়গায় তার ব্যাখ্যা দিইনি, বুঝতে পারছেন? অযৌক্তিক কোনো কথাবার্তা কোনো জায়গায় বলিনি, বুঝতে পারছেন? মেডিকেল সায়েন্স আমাদের শরীর যে মেকানিজম এবং এটির এগেইনস্টে কী করতে হবে, কোন জায়গায় কোনটা করতে হবে, সব কিছুর ব্যাখ্যা দিয়ে গেছে। ঠিক আছে? আমরা অনেক সময় দেশে কেটে গেলে তো বন্ধ করতাম গ্রামে, অনেকে বলে যে জার্মানি পাতা দিলেও তো বন্ধ হয়ে যেত, যাবেই তো, স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, আমি তো টাইম কিল করতে হবে, জার্মানি পাতা না, আপনি যে কোনো একটা কিছু ধরে এরকম চেপে ধরবেন কেটে গেলে। হ্যাঁ, আমরা সেলাই দিই, সেলাই দিয়ে কী করি? সেলাই দিয়ে ওই জায়গাটা বন্ধ করে দিই, কিন্তু কেউ যদি রক্ত জমাট বাঁধার ক্যাপাসিটি না থাকে তা সেলাই কেন? মানে আঠা দিয়ে লাগালেও কোনো লাভ হবে কি? আমি সুপারগুলো আঠা দিয়ে এরকম লাগাই দিলাম, লাগাই দিলেও তো ফাঁক থাকলো একটু, ওই ফাঁকের দিয়ে ব্লিডিং হতে হতে সে মরে যাবে, আর রক্তের ভিতরে তো জমাট বাঁধার ক্যাপাসিটি তো হারায় ফেলাইছে। তাহলে এই রোগ যদি থাকে তাহলে তার ডেলিভারি হওয়ার পরে কী হবে? ব্লিডিং হতে হতে মারা যাবে না? গেল। লক্ষণ, লক্ষণ পড়েন, একজন পড়েন, এই পুরুষ একজন পড়েন, আপনি পড়েন লক্ষণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রোগীর নাড়ির গতি দ্রুত হবে, হ্যাঁ, রোগীর মুখ ফ্যাকাশে হয়ে যাবে, ঠান্ডা হয়ে থাকবে, হ্যাঁ, প্রস্রাব ঘন ঘন হবে, পরিমাণে কমে যাবে। তার মানে রক্তক্ষরণ হয়ে গেলে কিন্তু এটা শুধু ওই জনিপথ্যে রক্তক্ষরণ না, যদি কেউ এক্সেসিভ রক্তক্ষরণ হয় তাহলে তার ক্ষেত্রে কিন্তু এই একই উদাহরণ, শকে চলে যাওয়ার লক্ষণ এসে যাবে। যেরকম শকের লক্ষণ হচ্ছে, আমি কয়েকটা লক্ষণ বলি, মানুষ মারা যাওয়ার আগে হলো শকে যায়। ঠিক আছে? এই শকে বিভিন্ন কারণে হতে পারে। আমরা যে এই যে ডেলিভারি হওয়ার পরে যে শকটা হয় সেটা হলো হেমোরেজিক শক বলে। হেমোরেজিক শক হোক, কার্ডিওজেনিক শক হোক, যে কোনো শকের লক্ষণ হচ্ছে মারা যাওয়ার আগের অবস্থা। কিন্তু মানুষ প্রথমে হচ্ছে কি হয়ে যাবে? কোল্ড ক্ল্যামি স্কিন হয়ে যাবে, তার চামড়া ঠান্ডা হয়ে যাবে, নাড়ির গতি খুব দ্রুত হয়ে যাবে। নাড়ি যেরকম আমাদের 72 বার পার মিনিটে চলে, এটা হলো স্বাভাবিক, কেউ 100 পর্যন্ত হলেও সেটাও স্বাভাবিক, কিন্তু এর গতি এতটা বেশি হয়ে যাবে যে হাতে ফিল করা যাবে না, আস্তে 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 এরকম করে চলতে থাকবে। মানে এই গতিটা হবে হলো কোনোরকম ফিল করা যাচ্ছে না, মানে অনেক দ্রুত যদি কোনো কিছু চলে তাহলে কি, যেরকম ফ্যান আস্তে করে যদি চলা হয় তাহলে ফাঁকা দেখা যায়, আর যখন দ্রুত চলে তখন কি ফাঁকা দেখা যায়? মনে হয় একট, তাই না? তাহলে নাড়ির গতিও এরকম হয়ে যাবে যে ফিল করা যাবে না, অল্প অল্প করে এরকম চলতে থাকবে। ঠিক আছে? মৃত্যুর আগের যে নাড়ির গতি, এটা তো শকের নাড়ির গতিগুলো এরকম হয়, যেরকম ফিল করতেছি এরকম করে চলতেছে। ঠিক আছে? কিন্তু কয়বার সেটা গুনতে পারতেছি না, আবার চলতেছে কিন্তু খুব আস্তে আস্তে। ঠিক আছে? গেল। তাহলে এটা হলো থিন থ্রেডি র্যাপিড পালস বলা হয়, মানে আমাদের মেডিকেল টার্মে বলবো হলো থিন থ্রেডি র্যাপিড পালস। মানে থিন থ্রেডি মানে অল্প অল্প করে, থিন মানে পাতলা, থিন মানে কি পাতলা, র্যাপিড মানে অনেক দ্রুত, পালস তাহলে থিন থ্রেডি র্যাপিড পালস। এটা হলো অনেক পাতলা অনেক দ্রুত র্যাপিড পালস চলতেছে, মানে শিরার গতিটা চলতেছে অনেক পাতলা এবং অনেক দ্রুত। ঠিক আছে? এটা হলো মৃত্যুর আগের অবস্থা, যখন ব্লিডিং হয়েও যদি কোনো মানুষ মারা যেতে পারে। এই শকে কিন্তু পিপিএসেও কিন্তু মানুষ মারা যেতে পারে যদি তার আমরা রক্ত না দিতে পারি। যেরকম 500 ml এর বেশি রক্ত, মানুষের শরীরে হলো 5 লিটার রক্ত দেয়, তার মধ্যে যদি পিপিএস হলো 500 ml এর বেশি, সেখানে যদি 3 লিটার রক্ত যদি ব্লিডিং হয়ে যায় তাহলে কি সেটা বাঁচানো সম্ভব? 2 লিটার রক্তের পরে বেঁচে থাকতে পারবে?
সঙ্গে সঙ্গে যদি রক্ত না দেওয়া হয়, ঠিকমতো ম্যানেজ না করা হয়, তাহলে তো সেই রোগী শকে যেয়ে মরে যাবে। ঠিক আছে, হেমোরেজিক শক মানে রক্তক্ষরণের কারণে যে শক হয় তাকে বলবো হেমোরেজিক শক। হেমোরেজিক শকে মরে যাবে। মৃত্যুর আগের অবস্থায় মানুষের কি হয়, চামড়া ঠান্ডা হয়ে যায়, ঘেমে যায়, ঠিক আছে, এবং পালসটার গতি হচ্ছে থিন থ্রেডি র্যাপিড পালস, মানে অল্প অল্প করে এরকম বিড়বিড় করে চলতে থাকে, গুণা যায় না। ঠিক আছে, এইটাকে হচ্ছে থিন থ্রেডি র্যাপিড পালস। তাহলে এই ধরনের হবে এবং রুগী রেস্টলেসনেস হয়ে যাবে। কারণ মৃত্যুর আগের অবস্থায় মানুষ কিন্তু বাঁচার চেষ্টা করে, মানে রুগী কিন্তু খুব মানে যে আর বাঁচবো কিনা, মরে যাবো এরকম, দেখুন রেস্টলেসনেস। তাহলে এই সময় যদি আমরা চিকিৎসা না দিই তাহলে কী হবে, পরবর্তী রুগী কি জিভে বেরিয়ে দেবে, কি মারা যাবে এরপরে। তাহলে আমার এই রুগীকে অবশ্যই আমরা হসপিটালাইজেশন করব। ঠিক আছে, আর এই ধরনের এই যে এখানে দেখেন শেষের পয়েন্ট, রুগী অজ্ঞান হয়ে মৃত্যু পর্যন্ত বরণ করতে পারে। এই রুগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে প্রেরণ করতে হবে, কেননা এই রুগীর রক্ত দেবার প্রয়োজন হতে পারে, তাই না? কথা কি বোঝা যাচ্ছে? তাহলে এই রুগী এইভাবে পিপিএস হয়েও কিন্তু খারাপ হয়ে যেতে পারে গ্রামে, যদি তার চিকিৎসা ভালো মতো না হয়। কী কারণে পিপিএস হচ্ছে? তাহলে আমাদের যে জিনিসটা আমরা পেরিফেরিতে কাজ করব, আমরা যদি এরকম কোনো রুগী ডাকে তাহলে আমরা অবশ্যই তাকে প্রেশার মাপবো। ঠিক আছে, প্রেশার দেখবেন পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে প্রেশারের হয়তো 100-র নিচেই চলে আসবে। ডায়াস্টোলিক প্রেশার হলো প্রথম প্রেশার, সিস্টোলিক প্রেশার হলো প্রথম প্রেশার, আর ডায়াস্টোলিক প্রেশার হলো শেষেরটা। সেটার গতি দেখবেন সেটা কিন্তু আপনার 100-র নিচেই সিস্টোলিক এসে যাবে। ঠিক আছে, আর যদি 100-র নিচে সিস্টোলিক এসে যায় তাহলে বুঝতে হবে যে তার প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছে এবং সেই রোগীকে অবশ্যই হাসপাতালে প্রেরণ করব। আর পথের মধ্যে যে কাজটা করব, আমরা রক্তক্ষরণ হলে যে স্যালাইনগুলো দিতে হয় সেই স্যালাইন দেব। যদি আমাদের সবচেয়ে ভালো হয় প্লাজমাসল যদি হাতের কাছে থাকে, মানে রক্তের বদলে প্লাজমাসল দিতে পারি। ঠিক আছে, প্লাজমাসল রক্তের ভলিউমটাকে বাড়ায় রাখে, যাতে অন্তত হাসপাতালে প্রেরণের আগ পর্যন্ত বাঁচায় রাখা যায়। আর যদি প্লাজমাসল হাতের কাছে না থাকে তাহলে একটা হার্টম্যান সলিউশন দেব, এইচএস বাজারে আছে, হার্টম্যান সলিউশন। ঠিক আছে, প্রথমত আমরা প্লাজমাসল দেব 10 থেকে 20 ফোঁটা করে, হাসপাতালে পাঠানোর আগে এই কাজটা করব। যখনই আমাকে ডাকবে বাসায়, একটা রুগীকে দেখলাম যে এরকম ডেলিভারি করছে, দেখা যাচ্ছে যে 2 ঘন্টা বা 3 ঘন্টা পরে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছে, আমারে ডাকলে পরে মিনিমাম এখন 500 ml তো গটি ধরে মাপা যাবে না, কিন্তু রুগীর লোকের ইতিহাস দেবে যে অনেক পরিমাণে রক্ত যাচ্ছে, এখনও যাচ্ছে। ঠিক আছে, বন্ধ হচ্ছে না। মানে এটা তো বই পুস্তকের কথা হলো, যে একেবারে বই সংজ্ঞা কি, সংজ্ঞা হলো নিক্তির কাটা মানে বোঝেননি, এদিকেও সরবে না ওদিকেও সরবে না, কিন্তু প্র্যাকটিক্যালি কি সংজ্ঞার মতন কি বাটিতে রক্তকে ধরে রাখবে আপনার জন্য, যে ডাক্তার সাহেব আইসেন মাপেন দিতে একটু। ঠিক আছে, এরকম কি সুযোগ আছে? এরকম সুযোগ থাকবে না। থাকবে হচ্ছে রুগীর কাছে ইতিহাস নিতে হবে যে রক্তটা কীরকম যাচ্ছে, বলে প্রচুর যাচ্ছে, 22-এ যাচ্ছে, কলসের কান্দায় যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে এটা 50 ml এর বেশি রক্ত। তাহলে এটা আমরা তো গ্রামে বসে তো মানে কী কারণে রক্তক্ষরণ হচ্ছে এটা তো আমরা জানতে পারবো না। তাহলে আমরা এই রোগীটাকে কি করব, প্রথমে আমরা দেখার সাথে সাথে পালসটা দেখলাম যে থিন থ্রেডি র্যাপিড পালস, প্রেশার পাওয়া যাচ্ছে না বা কোনো রকমে পাওয়া যাচ্ছে 80-50 বা হচ্ছে 50 রেনে হালকা একটু বিট দিচ্ছে, তার মানে রুগী যায় অবস্থা। ঠিক আছে, এবং ঘেমে টেমে যাচ্ছে, রুগী অস্থির হয়ে গেছে। ঠিক আছে, প্রস্রাব হচ্ছে না বা হলেও অল্প 2-1 ফোঁটা করে হচ্ছে, তাহলে এই রুগীকে আমরা কি করব, ওখানে বসে চিকিৎসা দেব। ঠিক আছে, তারপরে লাল দালানে যাতে ঢুকা যায় সেই ব্যবস্থা করব। ঠিক আছে, এইবার হচ্ছে ওই রুগীকে আমরা অবশ্যই প্লাজমাসল স্যালাইন দেব, হার্টম্যান সলিউশন দেব, এবং একটা স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে দেবেন, একটা কটসন ইঞ্জেকশন দিয়ে দেবেন। ঠিক আছে, আর কিচ্ছু চিকিৎসারই দরকার নেই। ওই রোগীকে দ্রুত হাসপাতালে প্রেরণ করা, মানে যে সমস্ত হাসপাতালে এই ধরনের ফ্যাসিলিটি আছে, আমাদের পাইকগাছা হাসপাতালে এই ফ্যাসিলিটি আছে, এখানে পাঠিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কারণ আমাদের লেবার ওয়ার্ড অনেক স্ট্রং, আমাদের ডেলিভারি ওয়ার্ড পাইকগাছায় অনেক স্ট্রং। এটা হচ্ছে আমাদের ইউএসসি সেন্টার। ঠিক আছে, ইমার্জেন্সি অবস্ট্রাকটিভ কেয়ার সেন্টার, যা খুলনার মধ্যে অন্য কোনো থানায় নাই, যেটা পাইকগাছায় আছে, বুঝতে পারছেন? এবং এইখানে জরুরি ভিত্তিতে মার প্রসব সেবার জন্য নিয়োজিত এখানে। ঠিক আছে, যা অন্য থানায় নেই, যেরকম ডুমুরিয়া, ফুলতলা, বটিয়াঘাটাখন, তেরোখাদাখন, রূপসাখন, দিঘলিয়াখন। ঠিক আছে, আর 9টা থানায় কোনো জায়গায় নেই ইউএসসি, আমাদের এখানে আছে। ঠিক আছে, তার মানে যে কোনো রোগী এই ধরনের ডেলিভারি সংক্রান্ত খারাপ কিছু হলে সঙ্গে সঙ্গে 24 ঘন্টা পাঠিয়ে দেবেন, বুঝতে পারছেন? বাড়ি বসে মাতব্বরি আর করার দরকার নেই, শেষে কেস খেয়ে যাবেন। তাহলে চিকিৎসা আর সব কিছু, আর একটা অ্যান্টিবায়োটিক ইচ্ছে করলে দিতে পারেন, নাও দিতে পারেন, কারণ এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রুল নাই। ঠিক আছে, ওটা হাসপাতালে এসে পরে দিয়ে দিলেও হবে, কিন্তু আগে হলো এর জীবন বাঁচানো হচ্ছে মূল রুল। আর হাতের কাছে তো আপনার হচ্ছে রক্ত তোলার ক্ষমতা, মানে রক্ত তোলার কোনো ক্যাপাসিটি নাই,
তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এখানে তো মূলত লাগবে হলো রক্তের বদলে রক্ত। হাসপাতালে এসে আমরা রক্তের বদলে রক্ত দেব, কি কারণে হয়েছে সেটা কারণ সলভ করব চিকিৎসালয়ে। কি কারণে হয়েছে, যদি পেরিনিয়াম টিয়ার হয়ে যায় তাহলে সেই জায়গায় সেলাই দিতে হবে। যদি ইউটেরাস কন্ট্রাকশন না হয় তাহলে যে ধরনের ইঞ্জেকশন আছে ইউটেরাস কন্ট্রাকশনের জন্য সেই ধরনের ইঞ্জেকশন দিতে হবে। এটা তো গ্রামে বসে সলভ করা যাবে না, এটা হাসপাতালে এসে সলভ করতে হবে, কারণ তার তো মানে লাগবে, রক্ত লাগবে। ঠিক আছে। আর একটা যদি গর্ভের ফুল না বের হয়ে যায় তাহলে অনেক সময় ডিএনসি এমআর করে বের, মানে এমআর তো হয় না, ডিএনসি করে বের করতে হয়। ঠিক আছে, এই গেল। এরপরে হচ্ছে হলো পিপিএস। আমরা প্রথমত প্লাজমা সল দেওয়ার চেষ্টা করব, না থাকলে আমরা এই হার্টম্যান সলিউশন দেব। ঠিক আছে, প্লাজমা সল বা হার্টম্যান সলিউশন দেবো 30 ফোঁটা করে পার মিনিটে দেব। আর রুগী যেহেতু আপনার প্রেশার টেশার ফল করছে, তো তাহলে আমাদের অবশ্যই একটা স্টেরয়েড ইঞ্জেকশন দেব, কটসন দিয়ে দেব 1 অ্যাম্পুল শিরাপথে দিয়ে দেব, দিয়ে আমরা দ্রুত হাসপাতালে প্রেরণ করব। কটসন 1 অ্যাম্পুল শিরাপথে দিয়ে দেবো, একটা ইঞ্জেকশন 1 অ্যাম্পুল শিরাপথে দিয়ে দেব 1 অ্যাম্পুল মানে একটা ভায়াল। 1 অ্যাম্পুল হচ্ছে যে কটসনের যে ভায়াল, একটা ভায়াল ইঞ্জেকশন আমরা সিরিঞ্জ দিয়ে তার শিরাপথে দিয়ে দেব। ঠিক আছে, বা স্যালাইন যে সেট করব, স্যালাইনের ওই বন্ধ করে ওই একই ক্যানুলা বা আমরা যে বাটারফ্লাই দিয়ে দেবো সেটা দিয়েই আমরা পুশ করে দেব। এবং এই রোগীকে অবশ্যই পেশেন্ট রিফার করব। কোন জায়গায়? ইওসি সেন্টারে, কাছাকাছি ইওসি সেন্টার যে জায়গায় আছে, ইমার্জেন্সি অবস্ট্রাকটিভ কেয়ার সেন্টার যে জায়গায় আছে সেই জায়গায় আমরা রিফার করবো, যেটা আমাদের পাইকগাছা হাসপাতালে আছে। ঠিক আছে, যাতে ওইখানে একজন গাইনি বিশেষজ্ঞ ডাক্তার থাকবে বা গাইনির পরে ট্রেনিং করা ডাক্তার আছে এবং নার্সরাও গাইনির পরে ট্রেনিং করা আছে, যাতে ওনারা সেটা সলভ করতে পারে। ঠিক আছে, ইওসি ইমার্জেন্সি অবস্ট্রাকটিভ। ঠিক আছে, অবস্ট্রাকটিভ হচ্ছে প্রসব যে সেবাটা আছে, মানে ডেলিভারি যে সেবা, অবস্ট্রাকটিভ কেয়ার সেন্টার ইওসি। ঠিক আছে, যেখানে আমাদের এই সুবিধা আছে, মানে যেখানে সিজার হয়, নর্মাল ডেলিভারি হয়, এই ধরনের সুবিধা যেখানে আছে সেখানে আমরা পাঠিয়ে দেব। ঠিক আছে, আমার কি অন্য ইয়ার আছে? আজকের মেডিসিন আছে? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি আজিজুল ভাইয়ের সাথে একটু কথা বলে আসি। মেডিসিন আজকে তাহলে মেডিসিন থাকলে ফার্স্ট ইয়ার শেষ করে দেবো, আমি একটু কথা বলে আসি।